আমার প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক, ম্যাথমেটিক্স। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মাধ্যমিক 2024-এর অঙ্কের প্রশ্নপত্রের সমাধান নিয়ে। তোমাদের লিখিতভাবে খুব সহজভাবে বুঝিয়ে দেবো। আর আমি আস্তে আস্তে পার্ট 2, পার্ট 3 এইভাবে তোমাদের আমি সম্পূর্ণ প্রশ্নপত্রটাই সমাধান করে আমি তোমাদের দেবো, যাতে তোমাদের খুবই সুবিধে হয়। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তুমি লক্ষ্য রেখো। আজ আমার এইটা পার্ট 1 ভিডিও এবং খুব শীঘ্রই আমি তোমাদের দিয়ে দেবো পার্ট 2, পার্ট 3 এই ভিডিওগুলি। এবং মাধ্যমিকের সাজেশন সবকিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা দেখে নিই। একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে থাকবে তোমাদের মোট 6টি এমসিকিউ। একের দাগে প্রশ্ন হলো, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত। এখানে 4টি অপশান আছে। এ হলো 20:21, বি 10:11, সি হলো 5:6 আর ডি এরটি হলো 1:1। এসো আমরা সমাধান করে দেখে নিই কোনটি হবে সঠিক উত্তর। ধরা যাক আসলের পরিমাণ 100 টাকা, সুদের হার উভয় ক্ষেত্রে বলা হয়েছে 10%। তাহলে দ্বিতীয় বছর পরে সরল সুদ কত হবে? আমরা সরল সুদ জানি PRT/100। তাহলে এখানে হয়ে গেল 100 গুণ 2 গুণ 10/100। এখানে 100 কেটে গেল, এখানে হলো 10 আর 2 গুণ করলে হবে 20 টাকা। দ্বিতীয় বছরে ইহা হলো আমাদের সরল সুদ। এবার চক্রবৃদ্ধি সুদ কত হবে? আমরা সুদ জানি A মাইনাস পি। তাহলে আমাদের এ কত? ফর্মুলা P × 1 + R/100⁴n। তাহলে এখানে আমাদের কি হচ্ছে 100, কারণ আমাদের আসলে পরিমাণ যেহেতু 100, এখানে 100 হলো 1 যোগ 100, সময়টা হলো 2 বছর, সেজন্য 2 মাইনাস আমাদের আসলটা যেহেতু 100 ছিল সেজন্য -100, মানে A মাইনাস পি। তাহলে এখানে 100 টাকা। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানে 100 হলো, এখানে 100 একে 100, আর এখানে যেটা আমি লিখলাম একই জিনিস লিখে দিলাম, এবং তারপরে আমাদের 100 আর 10 যোগ করলে হয় 110। এখানে যেহেতু স্কোয়ার হয়ে আছে তাহলে এইটি হয়ে গেল 100 গুণ 110/100। এখানে 110/100, এখানে 100 কেটে গেল, এখানে 110-এর শূন্যর সঙ্গে একটা শূন্য কাটলো, এখানে 110-এর শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো। 11 গুণ 11 হয়ে থাকে 121 বিয়োগ 100, এখানে হয়ে যাবে 21 টাকা। তাহলে নির্ণয় অনুপাত কত হলো? 20:21। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হলো অপশান এ হলো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হলো এ হলো সঠিক উত্তর। এবার 2এর প্রশ্ন, যদি ax² + abcx + bc = 0, যেখানে a ≠ 0, মানে হচ্ছে a 0 নয়, দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অন্যোন্যক হয়, তাহলে এখানে 4টি অপশান আছে, কোনটি ঠিক? একটি বীজ অপর বীজের অন্যোন্যক, অর্থাৎ আমাদের একটি বীজ যদি p হয়ে থাকে, অপর বীজ হবে 1/p, তাহাকে বলা হয় অন্যোন্যক। এবারে দেখো আমরা অঙ্কটা এইভাবে করব। প্রদত্ত সমীকরণে ax² + abcx + bc = 0, এখানে লিখবে পাশে যেখানে a ≠ 0। যেহেতু বীজদ্বয় অন্যোন্যক, সুতরাং বীজদ্বয়ের গুণফল 1 হবে। অর্থাৎ একটা বীজ যদি আমাদের p হয়, তাহলে আরেকটি বীজ অন্যোন্যক মানে 1/p। তাহলে উভয়ের গুণফল কত হবে? পিপি কেটে গেল, গুণফল হয়ে গেল 1, সেজন্য গুণফল হবে 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? BC/A। আমরা জানি যে C/A হয়ে থাকে বীজদ্বয়ের গুণফল, তাহলে BC/A হলো 1। তাহলে BC = A, অর্থাৎ A = BC। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান ডি, A = BC। 3এর প্রশ্ন দেখি। 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে
স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় দূরত্ব, এখানে 4টি অপশান আছে, কত হবে? এখানে অন্তস্থভাবে মানে হলো ভেতর দিকে, অর্থাৎ আমাদের আঁকাটা এইভাবে হবে, অন্তস্থভাবে যদি আমাদের পরস্পরকে স্পর্শ করে তাহলে বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় দূরত্ব হয়ে থাকে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর্ফল, অর্থাৎ দুজনের ব্যাসার্ধর বিয়োগফল। এখানে যেহেতু দেওয়া রয়েছে আমাদের যে 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার ব্যাস, যেহেতু দেখো প্রশ্নতে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ হবে 5/2, আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ হলো 7/2। তাহলে আমাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? 7/2 বিয়োগ 5/2, মানে অর্থাৎ ব্যাসার্ধ দুটোকে আমাকে বিয়োগ করতে হবে। এখানে আমাদের যদি লসাগু 2 হলো, তাহলে এখানে হয়ে গেল 7 বিয়োগ 5, এখানে 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2, 2 2, এখানে কেটে গিয়ে আমাদের 1 সেন্টিমিটার উত্তর হলো। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো অপশন এ, 1 সেন্টিমিটার। 4 এমসিকিউ হলো ট্যান থিটা প্লাস কট থিটা এর সর্বনিম্ন মান। এ হলো 0, বি 2, সি -2 এবং ডি 1। আমরা দেখো সমাধানটা এইভাবে করব। আমরা জানি রুট ট্যান থিটা মাইনাস রুট কট থিটা এর হোল স্কোয়ার 0 থেকে বড় হবে অথবা 0 সঙ্গে সমান হবে। এখানে আমরা যদি স্কোয়ারে এইটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি জানি? a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। সেই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করছি। তাহলে এখানে a হলো আমাদের রুট ট্যান থিটা, তাহলে রুট ট্যান থিটা স্কোয়ার প্লাস রুট কট থিটা স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট ট্যান থিটা ইন্টু রুট কট থিটা, ইয়া হলো আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা আমাদের 0 থেকে বড় অথবা সমান। এবার রুট ট্যান থিটা স্কোয়ার মানে হলো ট্যান থিটা, রুট কট থিটা স্কোয়ার হলো কট থিটা মাইনাস 2, এখানে ট্যান থিটা ইন্টু রুট কট থিটা রয়েছে। দেখো রুট কট থিটা মানে কত? 1/রুট ট্যান থিটা। কট থিটা মানে কি? 1/tan থিটা, তাহলে রুট কট থিটা হলো 1/রুট ট্যান থিটা। তাহলে এখানে আমাদের ট্যান থিটা রুট ট্যান থিটা কেটে গেল, আমাদের পড়ে রইল 2। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা মাইনাস 2 হলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে আমাদের যদি -2কে আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে এটা হবে ট্যান থিটা প্লাস কট থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে 2। তাহলে সেজন্য এখানে আমাদের জিজ্ঞাসা করেছে প্রশ্নটিতে সর্বনিম্ন মান কত হবে? এখানে সর্বনিম্ন মান হবে 2, অর্থাৎ অপশন বি। 5 প্রশ্ন দেখো, সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত হবে? এখানে তাদের উচ্চতাটা কিন্তু উভয় ক্ষেত্রে সমান। ধরা যাক একটি নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। অর্ধগোলকের উচ্চতা হলো ব্যাসার্ধের সমান, যে কোনো অর্ধগোলকের উচ্চতা হয়ে থাকে ব্যাসার্ধের সমান। তাহলে তাদের ঘনফলের অনুপাত 2/3 পাই r কিউব ইস টু পাই r স্কোয়ার ইন্টু h। তাহলে আমাদের ঘনফলে দুটি ফর্মুলার আমরা অনুপাত করব, এবং আমরা জানি যে অর্ধগোলকের উচ্চতা যেহেতু ব্যাসার্ধের সমান হয়ে থাকে তাহলে আমরা h সমান r করতে পারি, h এর জায়গায় আমরা r লিখতে পারি। তাহলে এখানে 2/3 পাই r কিউব ইস টু পাই r স্কোয়ার ইন্টু r মানে হচ্ছে r কিউব। তাহলে এখানে 2/3 পাই r কিউব বাই পাই r কিউব, এখানে পাই r কিউব আর পাই r কিউব যদি কেটে যায় এখানে হচ্ছে 2/3 আর নিচে 1 আছে (1), তাহলে 2:3। তোমরা এইটা আরেকবার দেখে নাও, কারণ অর্ধগোলকের উচ্চতা হলো ব্যাসার্ধের সমান। এবং এখানে আরেকটি কথা বলা হয়েছে যে তাদের উভয়ের ক্ষেত্রেই উচ্চতাটা সমান, সেজন্য দুজনের সমান ভূমি বিশিষ্ট এবং তাদের উচ্চতা সমান, তাহলে ঘনফলের অনুপাত এইভাবে সমাধান করলে উত্তর হবে 2:3। আমাদের রাশিবিজ্ঞানে যে অঙ্কটি রয়েছে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় a এবং মধ্যমা m হলে সম্পর্কটি, এখানে 4টি অপশান আছে,
এর সমাধানটি এইভাবে করবে। দেখো, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় হলো এ। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7, এইভাবে আমাদের যে 10টি স্বাভাবিক সংখ্যা আছে সেটা লিখে বাই 10 যদি আমরা করি, সেটি যোগ করলে আমাদের হবে 55, অর্থাৎ আর বাই 10। তাহলে এখানে হচ্ছে 5.5। যেহেতু গড় বলেছে, জয়টি সংখ্যা আমরা যোগ করব, সেই তত সংখ্যা দিয়ে আমাদের ভাগ করলে আমরা গড় পাই। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো বড় হাতের এম, সমান হলো পঞ্চম পদ যোগ ষষ্ঠ পদ বাই 2। এখানে আমরা যদি দেখি, আমাদের পঞ্চম পদটা হচ্ছে 5 এবং ষষ্ঠ পদ হচ্ছে 6 বাই 2। তাহলে এখানে 6 আর 5 যোগ করলে 11/2 হলো 5.5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এও হলো 5.5 এবং এম, যে স্বাভাবিক সংখ্যার মধ্যমা এম, সেটি হলো 5.5, অর্থাৎ এ সমান এম। তাহলে এখানে সঠিক যে উত্তর সেটি হলো অপশান ডি, এ সমান এম। তোমাদের যদি এর পরেও বুঝতে অসুবিধা হয়, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও কোন অঙ্কটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো। এবার এসো আমরা দেখিনি 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। একের প্রশ্নটি হলো, পি এর মান কত হলে p-3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে x² প্লাস 5x প্লাস 10 সমান 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। p-3 ইন্টু x² প্লাস 5x প্লাস 10 সমান 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি x² এর সহগ 0 হয়। x² এর সহগ আমরা জানি ax², অর্থাৎ x² এর সহগ যদি 0 হয়ে যায় তাহলে আমাদের এই x²টা 0 হয়ে যাবে। তাহলে এইটি তখন আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, অর্থাৎ আমাদের p-3 0 হতে হবে। তাহলে p-3 যদি 0 হয় তখন p এর মান কত হবে, 3, অর্থাৎ p যদি 3 হয়ে থাকে তাহলে কিন্তু এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে p = 3। তোমরা সমাধানটা আরেকবার দেখে নাও। আমাদের দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের যে সমীকরণ হয়ে থাকে ax² প্লাস bx প্লাস c সমান 0, সেখানে a কিন্তু নট ইকুয়াল টু 0, a কখনোই 0 হবে না। তাহলে ইহা যদি আমাদের দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে আমাদের a, অর্থাৎ এখানে যাহা p-3 সেটাকে 0 হতে হবে। তাহলে p-3 যদি 0 হয় তাহলে p সমান কত হচ্ছে, -3 যদি সমান চিহ্নের ডান দিকে আসে তাহলে হয়ে যাবে এখানে 3। তাহলে p সমান হলো 3। আশা রাখি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে এসো পরেরটি দেখি। আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি বলে। এটা তোমাদের বইতেই লেখা আছে। 3 যে প্রশ্ন, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। এবার 4-এতে আমাদের ত্রিকোণমিতি থেকে একটি অঙ্ক রয়েছে, sin θ - 30 ডিগ্রি 30 ডিগ্রি সমান হাফ হলে cos θ এর মান হবে। এসো আমরা সমাধানটা দেখে নিই। sin θ - 30 ডিগ্রি সমান হাফ, তাহলে sin θ - 30 ডিগ্রি মানে হচ্ছে sin 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে θ -30 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারি তাহলে θ সমান হচ্ছে 30 প্লাস 30 সমান 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের cos θ কত হচ্ছে, cos θ আমাদের থিটার যে মান সেটা হলো 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি সমান হলো হাফ। থিটার মান কত বেরোলো, 60 ডিগ্রি। তাহলে cos θ কত হবে, cos 60 ডিগ্রি সমান হাফ। আমরা জানি cos 60 ডিগ্রি সমান হাফ, তাহলে এখানে শূন্যস্থানের মানটি হবে হাফ। এরপরে 5 প্রশ্নটি হলো, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা h হলে h সমান কত হবে।